যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। শীত করছিল ঠিকই, কিন্তু আজকে সকাল থেকে আমার রুমে ফ্যান চালাতে হচ্ছে, যথেষ্ট গরম লাগছে। ইনফ্যাক্ট এখনো এই যে পাতলা এলইডি লাইটে শুট করা হচ্ছে সত্যি ভূতের গল্প, গরম লাগছে, তাই টি শার্ট পরে আর শুট করতে পারলাম না। বাড়িতে যে স্লিভলেস টি শার্ট গুলো পরে থাকি সেগুলো পরেই আজকে শুট করছি। তোমাদের জন্য আরো একবার ফিরে এলাম নতুন একটা এপিসোড নিয়ে, এবং আজকের এপিসোড প্রচন্ড স্পেশাল, কারণ এটাই হচ্ছে সত্যি ভূতের গল্পের 70th এপিসোড, মানে 70তম এপিসোড। ভাবতে পারো কবে থেকে শুরু করেছিলাম, মাঝখানে 6-7 মাস গ্যাপ হয়ে গেছে। গ্যাপ না হলে হয়তো এটা 200তম এপিসোড হতো, অনেকগুলো সময় কেটে গেছে। আজকে স্পেশালি যে সত্যি ভূতের গল্প তোমাদের সামনে রাখবো সেটা তো ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট, এবং সেটা আমার খুব চেনা লোকের মধ্যেই ঘটেছে। এবং সবার আগে রিকোয়েস্ট করবো, দেখো হাত জোর করে রিকোয়েস্ট করবো, প্লিজ যারা যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, শেয়ার করছো না, প্লিজ একটু করো। কারণ ইনিশিয়ালি এই যে গাছটা আমি পুঁতেছি এই চ্যানেলের মাধ্যমে, আমি চাই যে তোমরা প্রত্যেকদিন একটু একটু করে জল দাও, কারণ গাছটা আমার একার নয়, তোমাদের সবার। প্লিজ একটু সাবস্ক্রাইব করো, চ্যানেলটা লাইক করো, শেয়ার করো। যতটা ভাবছিলাম সবাই সাবস্ক্রাইব করবে, তার থেকে অনেকটাই কম সাবস্ক্রাইব করছো তোমরা। যদি ভালো না লাগে আমার এই পারফরমেন্স বা আমার এই গল্প, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলো না। লাইক করো, শেয়ার করো, আর প্লিজ একটু বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, কারণ আমি একদম খুব হাম্বল রিকোয়েস্ট তোমাদের সামনে রাখছি, কারণ তোমরা ছাড়া কিন্তু আমার কেউ নেই যারা আমার এই গল্পগুলোকে দূর দূরান্তে পৌঁছে দেবে। আমি তো আর গল্প দাদু নয় যার নামেই লোকজন চলে আসবে। আমার অস্ত্র বলতে, আমার শক্তি বলতে তোমরাই সেই ভিউয়ার, তোমরাই সেই লিসনার, তোমরাই সেই বন্ধু বান্ধব। আমার সাবস্ক্রাইবার তো অনেক পরে, তোমরাই সেই ফলোয়ার যারা সাপোর্ট করেছিলে, এই শেপটাকে মেনে নিয়েছিলে বলেই এটা কিন্তু সাকসেসফুল হয়েছে। আজকে সত্যি ভূতের গল্পের 5000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার, পুরোটাই তোমাদের অবদান, এবং যারা সাবস্ক্রাইবার তারাও তোমাদেরই সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ ভেরি মাচ। যে গল্প আজকে তোমাদের সামনে রাখবো সেই গল্পটা বিশ্বভারতীর গল্প, বোলপুরের গল্প। বোলপুর এই শহরে মোটামুটি সবাই ভ্রমণ করে, ছোট থেকে বড়, বেটে থেকে লম্বা, বিদেশি থেকে এদেশি, সবাই যায়। এবং রিসেন্টলি বোলপুর সার্চ ডেস্টিনেশন হিসেবে খুব পপুলার হয়েছে ওটা ভারতবর্ষে। প্রচুর মানুষ বোলপুরে যায়, ওখানকার কালচার সবাই ইমবাইব করতে চায়। আর মানে হোলির সময় তো মানে বিভৎস বড় দোলযাত্রা হয় ওখানে, যে উৎসবে সামিল হওয়ার জন্য বিদেশ থেকেও লোকজন আসে। বোলপুরের ঘটনা এত সুন্দর, এত কি বলবো, এত কালারফুল একটা জায়গাতেও কিন্তু রায়পুর রাজবাড়ি বলে একটি রাজবাড়ি আছে, যেটা কিন্তু হন্টেড আজও। সুরুল সরকার বাড়ি, যেখানে আমরা অলরেডি সত্যি ভূতের গল্পের প্রায় 50-52তম এপিসোড ওখানে শুট করেছিলাম আমরা, তোমরা দেখতে পাবে। আজকে এমন একটা ভৌতিক ঘটনা তোমাদেরকে বলবো যেটা কিন্তু সিরিয়াসলি বোলপুরে খুব পপুলার ঘটনা। বিশ্বভারতী এরিয়ার যে কোনো টোটোওয়ালা, চায়ের দোকানে জিজ্ঞেস করে তোমাদেরকে বলে দেবে। সুতনু আর অন্বেষার গল্প। রিসেন্টলি হঠাৎ করে শোনা যাচ্ছিল যে বোলপুর যে জেলা হাসপাতাল, সেখানে ডাক্তারদের মৃত্যু হচ্ছে, বা হাসপাতালে থাকা ডাক্তার অথবা হাসপাতালে না থাকা ওই হাসপাতালের ডাক্তারের নিজের বাড়িতে বা রাস্তাঘাটে মৃত্যু হচ্ছে। কাউকে অপারেশন থিয়েটারে মৃত হিসেবে দেখা যাচ্ছে ভোরবেলা দরজা খোলার পর, কাউকে নিজের চেম্বারে মৃত হিসেবে দেখা যাচ্ছে, কাউকে নিজের গাড়ির ভেতরে দম বন্ধ অবস্থায় মৃত হিসেবে দেখা যাচ্ছে, কাউকে বাড়িতে বিছানায় শুয়ে মৃত হিসেবে দেখা যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, বোলপুর এরিয়াতে হঠাৎ করে এই মরণ লাগলো, মানে মারণ রোগ লাগলো। সন্ডা গন্ডা বেশ কিছু নেতার চামচে, বেশ কিছু প্রমোটার পরপর করে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু খবর বেড়ে গেল। কলকাতা শহর থেকে প্রচুর নিউজ মিডিয়া সেটাকে ক্যাপচার করতে শুরু করলো। ইনফ্যাক্ট বোলপুর থেকে আসানসোল যাচ্ছিল একজন বড় রুলিং পার্টির নেতার অ্যাসিস্ট্যান্টরা কিছু জমি ডিল করতে, রাস্তায় যেতে যেতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল।
কিন্তু যারাই মরছে না কেন, সে ডাক্তার হোক বা কোনো অ্যাসিস্ট্যান্ট হোক, একজন নার্সকে মৃত অবস্থায় রিসেপশনে দেখা গেছে, গলায় হাতের দাগ ছিল। ওই যে বলছিলাম, মানে কথাটা নিয়েই কাটলাম, যাদেরকেই মৃত হিসেবে দেখা যাচ্ছে না কেন, ডাক্তার হোক বা তোমার কোনো স্টাফ হোক বা কোনো নার্স হোক বা যেই হোক না, নেতার ছেলে হোক, যাই হোক, সবার কিন্তু ডেড বডি যখন প্রথমবার দেখছে পুলিশ, দেখছে চোখগুলো বিস্ফোরিত অবস্থায় এরম ভাবে রয়েছে, ভয়ানক কোনো কিছু অভিজ্ঞতা থেকে তারা মরেছে এরম বোঝা যাচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই পোস্টমর্টম রিপোর্টে হার্ট অ্যাটাক দেখিয়েছে, মানে ফিজিক্যালি কাউকে টর্চার করে মারা হয়েছে বলে বোঝা যাচ্ছে না। এমনকি কোনো ভাইরাস এলো, এমন কোনো মারণ ব্যাধি এলো, কোনো প্যান্ডেমিক এলো, এটাই ভাবতে ভাবতে মানে ওখানকার মেডিকেল ডিপার্টমেন্ট, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, তারা কিন্তু বুঝতে পারছিল না, কিছুতেই বুঝতে পারছিল না। এবারে এরম করতে করতে প্রায় 16 থেকে 17 জনের মৃত্যুর খবর কিন্তু বোলপুরকে একদম কাত করে দিয়েছিল, আতঙ্কে ভরে গেছিল। কেন মরছে, কিভাবে মরছে, কেউ বুঝতে পারছে না। বাধ্য হয়ে হসপিটালের কর্তৃপক্ষ এবং পলিটিক্যাল ওই পার্টির বেশ কিছু লোকজন, তারা একসাথে একজন তান্ত্রিকের কাছে যায়, যে তান্ত্রিকের বাড়ি হচ্ছে গুসকরা। সেই গুসকরা বর্ধমান জেলার একটি জায়গা। সেই গুসকরাতে গিয়ে সেই তান্ত্রিককে নিয়ে আসা হয়। তান্ত্রিক ওখানে যজ্ঞ করে, ওখানে পুজো করে একটি ঘটনা জানতে পারে। একটি ঘটনা জানতে পারে এবং পুরো ঘটনাটা যখন উনি উপলব্ধি করেন, যখন পুজো করছিলেন, আগুনের স্ফুলিঙ্গ অনেক ওপর অব্দি উঠছিল এবং তান্ত্রিক নিজেই ঠিক করে নিঃশ্বাস নিতে পারছিলেন না। কেন এই মারণ রোগ লেগেছিল মানে জেলা হসপিটাল বা মানে কি বলবো, মানে পাওয়ারে থাকা নেতা মন্ত্রীদের চামচেদের ভেতরে, কেন সবাই মরছিল, কি হয়েছিল অ্যাকচুয়ালি, সেই ঘটনাটা যজ্ঞের মাধ্যমে জানতে পেরে, মেডিটেশনের মাধ্যমে জানতে পেরে সেই তান্ত্রিক বলেছিল। তোমাদের জন্য এখন সেই ঘটনাটা আমি বলবো। বিশ্বভারতী ক্যাম্পাসে প্রেমিক প্রেমিকা ছিলেন, যারা ক্লাস 2 এর প্রেমিক প্রেমিকা, অন্বেষা এবং সুতনু। অন্বেষা সুতনু দুজনেই প্রচন্ড ট্যালেন্টেড এবং দুজনেই কিন্তু অতিরিক্ত নিজেদের প্রেমে পাগল এবং রাবেন্দ্রিক চিন্তাধারায় বিশ্বাসী এই দুজন শিল্পী কিন্তু অজান্তেই ছোটবেলা থেকে প্রেমে পড়ে গেছিল। মাঝখানে সুতনু নিজে একজন গিটার বাদক, হাওয়াইন গিটার, ওর একজন স্টুডেন্টের সাথে সবাই সন্দেহ করেছিল ওর প্রেম হবে হবে করে, স্টুডেন্টের নাম উর্মি। কিন্তু ফাইনালি সুতনু কিন্তু ফিরে যায় অন্বেষার জীবনেই, প্রেমটা হয়নি ঠিক। এদের মধ্যে বিয়ে হয়, হ্যাঁ এদের মধ্যে বিয়ে হয়, এবং বিয়ে হওয়ার আগে বা বিয়ে হওয়ার পরের জীবনটাও কিন্তু এদের খুব সুন্দর ছিল। মানে এরা সোনাঝুরির হাটে প্রত্যেকটা দোকানদার এদেরকে চিনত। অন্বেষা খুব ভালো দাম দর করতে পারতো জিনিসপত্র, এবং সুতনুও প্রচন্ড হ্যাপেনিং ছিল। কিন্তু বলতে গেলে অন্বেষার বাড়ি বোলপুরে নয় বা বিশ্বভারতীতে নয়, ছোট থেকে বিশ্বভারতীতে জন্মের পর থেকে থাকে দুজনে ঠিকই, স্কুলিং করেছে বলে, কিন্তু অন্বেষার বাড়ি বেসিক্যালি হচ্ছে গড়িয়াহাটে। গড়িয়াহাটে একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে অন্বেষা, পড়াশুনো বোলপুরে করেছিল ঠিকই, এবং সেখানেই সুতনুর সাথে আলাপ হয়। ওরা ক্লাসমেট বলা যেতে পারে এবং প্রচুর ভালো সময় একে অপরের সাথে কাটিয়েছে। এবং সুতনু কিন্তু প্রচন্ড মিউজিক্যাল মাইন্ডেড, অন্বেষা হচ্ছে ডান্সার। অন্বেষা ভারতনাট্যম থেকে শুরু করে কত্থক, ওডিসি, মডার্ন ডান্স থেকে শুরু করে রবীন্দ্র নৃত্য, সবকিছু দিয়েই কিন্তু প্রচন্ড পারদর্শী এবং প্রচন্ড বাচ্চা ভালোবাসে। একটা স্কুলের টিচার হিসেবে চাকরিও করছিল, যে স্কুলটা রবীন্দ্র ভারতী বিশ্বভারতীতে, সেই স্কুলে ছোট ছোট বাচ্চাদের কিন্তু সব সাবজেক্ট পড়াতো অন্বেষা। খুব ভালো কাটছিল দুজনের জীবন এবং দুজনে প্রেমে পাগল। কেউ কোনোদিন একা 2-4 দিন অন্য কোথাও স্টে করতে পারে না, দুজনের এত টান ছিল। মানে অন্বেষাকে বারবার করে সুতনু বলতো তুমি যাও, তোমার বাড়িটাও ঘুরে এসো কলকাতায়, কিন্তু যেত না। সুতনুকে ফেলে কোথাও যাবে না, কোথাও গেলে সুতনুকে নিয়ে যাবে। আর সুতনুর কাছে বিশ্বভারতী এত কাছের একটা জায়গা, এত পছন্দের প্রিয় একটা জায়গা, সুতনু বিশ্বভারতী ছেড়ে কোথাও যাবে না। এই ছিল এদের একটা সুন্দর কেমিস্ট্রির গল্প। সবকিছুই ঠিকঠাক চলছিল জীবনে, কিন্তু হঠাৎ করে ওদের এই মানে প্রেম পরিণতি পাওয়া জীবনে কালো মেঘ এসে
সবকিছুকে ছাড়কার করে দিল। কি হয়েছিল শোনো তাহলে ঘটনাটা। অন্বেষার সুতনুর সাথে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে বেশ ভালোই সবকিছু চলছিল এবং ওরা প্রচন্ড পরিমাণে ঘুরে বেড়াতো এবং খুব সাধারণভাবে জীবনযাপন করতো। ওরা একদিনে দূর দূর লোকেশনে ঘুরতে গিয়ে আবার সেদিনই রাতে ফিরতে পারতো। পরের দিন সকালে কেউ স্কুলে যাচ্ছে, কেউ ইউনিভার্সিটিতে যাচ্ছে। সুতনু ছিল হাওয়াইন গিটারের টিচার, হাওয়াইন গিটার শেখাতো বিশ্বভারতীতে এবং শুধু তাই নয়, প্রচন্ড পরিমাণে দুজনে মজা করতো, ইয়ার্কি মারতো। মানে ওদের বিয়ে হয়েছিল, প্রেম করতো ঠিকই, কিন্তু বন্ধুত্বে একটুও লেশ মাত্র দেখা যায়, মানে কম পড়েনি। ওদের বন্ধুত্ব কিন্তু অবিরত ছিল ইনিশিয়াল টাইম থেকে যা ছিল। বিয়ের মোটামুটি 2.5 বছর পরেই সবাই খবর পায় যে অন্বেষা প্রেগনেন্ট। অন্বেষা প্রেগনেন্ট হয় ডেফিনেটলি, এবং অন্বেষা নিজে প্রচন্ড ভালোবাসতো ছোট ছোট বাচ্চা। আমি আগেই বলেছি, মানে যে স্কুলে পড়াতো, ইনফ্যাক্ট প্রিন্সিপালকে মাঝে মধ্যে বলেও দিত যে আমাকে মাইনে না দিলেও রোজ আসবো আমি এই সময়, কারণ এই বাচ্চাগুলোকে বাড়িতে ফেরার পর খুব মিস করি। তখন প্রিন্সিপাল ওকে বলতো যে বাচ্চাদের মিস করো মা, তোমার যখন বাচ্চা হবে মাথা চুল তোমার ছিঁড়ে ফেলবে একদম, তুমি জানো না কি দুষ্টু হয় এরা। অন্বেষা তার উত্তরে বলতো যে দুষ্টু হোক আর যা হোক, এটা একটা ভগবানের দান এবং এটা একটা কি বলবো, একটা প্রেশিয়াস গিফট, একটা প্রাইসলেস গিফট। এটা কোনো কিছু দিয়ে কখনো কম্পেয়ার করা যায় না। এইভাবেই সুন্দর চলছিল। প্রেগনেন্সি রিপোর্ট পাওয়ার পর খুব সাবধানে চলাফেরা করতো। স্কুল থেকে ছুটি পেয়েছিল কিন্তু ছুটি নিত না। ও চেষ্টা করতো আস্তে আস্তে স্কুলে গিয়ে কিছুক্ষণ হলেও কাটাতে বাচ্চাগুলোর সাথে, বাচ্চাগুলোকে মিস করতো। কিন্তু আলটিমেটলি ডেলিভারি যখন হবে তার 1.5 মাস আগে থেকে স্কুলে যাওয়া বন্ধ হলো, কারণ ওর পেটটা অনেকটাই ফুলে গেছিল, ওজন বেড়ে গেছিল এবং সেভাবে হাঁটতে পারতো না, মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বাড়িতে সুতনুর পরিবার ছিল ঠিকই, কিন্তু ওদের না খুব ব্যক্তি স্বাধীনতা ছিল। মানে অনেক ক্ষেত্রে তুমি দেখবে বিয়ের পর এরম হয় যে পরিবারের লোক বর আর বউয়ের মাঝখানে ঢুকে যায়, ওদের সেটা ছিল, ওনাদের সেই ব্যক্তি স্বাধীনতা ছিল। পরিবারের লোকরা খুব ম্যাচিওর ছিল এবং রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করতো সুতনুর পরিবার। অন্বেষাকে ফাইনালি জেলার যে হাসপাতাল সেখানে ভর্তি করা হলো। বলা হলো 6 দিন পর, এই 6 দিন অবজারভেশনে থাকবে, তারপরে ডেলিভারি হবে। 6 দিন, প্রথম 6 দিনের মধ্যে 2 দিন কাটলো। অন্বেষা মোটামুটি সারাক্ষণই সুতনুর সাথে ফোনে থাকে, সুতনু ম্যাক্সিমাম সময় ওখানে থাকে হসপিটালে। রাতের বেলাটা তো বাড়ি আসতে হতো। সুতনু ডাক্তারকে বলেছিল যদি রাতেও থাকতে হয় আমার কোনো আপত্তি নেই, আমি অন্বেষার পাশে এখানে এই বেঞ্চেই ঘুমিয়ে পড়বো। কিন্তু যেহেতু জেলা হাসপাতাল, সেখানে অত বড় সেট আপ ছিল না এবং সরকারি যে সাপোর্ট সেটা কতটা কম সেটা আপনারা ভালো করে জানেন যারা এই মুহূর্তে এই সত্যি ভূতের গল্পটা শুনছেন। যাই হোক, আমি জানি না কেন ওরা ওই হসপিটালে মানে ডেলিভারি করাবে বলে ওরা নিয়ে গেল। তাও সরকারি হসপিটাল কিছু কিছু জেলায় খুবই ভালো কাজ করে, যেমন বাঙ্গুর খুবই ভালো হসপিটাল, ডায়মন্ড হারবারের যে জেলা হসপিটাল খুবই ভালো। যাই হোক, যেদিন ডেলিভারি হবে তার 2 দিন আগে অন্বেষা সুতনুকে ডাকলো, বললো আমার জীবনের সব থেকে দামি একটা কথা তোমায় বলতে চাই। বলছে কি? বলছে আমি জীবনে কোনোদিন কারুর প্রেমে পড়িনি, নাচের প্রেমেও পড়িনি, আমি জীবনে শুধু তোমার প্রেমে পড়েছি আর আমি সারা জীবন শুধু তোমার সাথে থাকতে চাই। এবং এই যে আমাদের ভালোবাসার চরম মুহূর্তের ফসল আমার পেটের ভেতরে এই মুহূর্তে লাথি মারছে, আমি কিন্তু ওর নামটা তোমার নামের প্রথম অক্ষর দিয়েই দেব। শুধু বলে সেসব ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকো, সাবধানে হও, ফিরে এসে অনেক জায়গা ঘুরতে হবে। করবেট ন্যাশনাল পার্ক যাব, তারপরে আমরা যাব ভোপাল যাব, অনেকগুলো জায়গা ঘুরতে যাব প্ল্যানিং করছিল, জঙ্গল ঘুরতে ভালোবাসতো ওরা। যাই হোক, ডেলিভারি যেদিন হবে তার ঠিক 1 দিন আগে সুতনু স্কুটি চালিয়ে যাচ্ছিল বিশ্বভারতীর ওপর থেকে। ওখানে একটা মানে স্থানীয় নেতা, রুলিং পার্টির নেতার বিরাট বড় একটা কনভয় আসছিল এবং সুতনুকে খুব তাড়াতাড়ি বিশ্বভারতীর ভেতরে ঢুকতে হবে বলে ওখানে হঠাৎ করে বিরক্ত হয়ে বলে ফেলে পুলিশটাকে, কি হচ্ছে নাকি এই সকালবেলা স্কুল যাওয়া কলেজ যাওয়ার সময়গুলোতে এখানে এভাবে 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 যাতায়াত হচ্ছে কেন, কেন এখন এখানে ব্যস্ত, এরকম রাস্তা বন্ধ করে কি কেন হচ্ছে, এগুলো মানুষকে সমস্যায় ফেলে। এটা বলার সঙ্গে সঙ্গে একটু বচসায় জড়িয়ে পড়ে, 2-4টে লোকজন ওকে চত্থাপ্পড় মারে। ও উঠে ওখান থেকে, কোনো ভদ্রলোক তো কিছু না বলে স্কুটিটা নিয়ে চলে গিয়ে থানায় গিয়ে পুরো কমপ্লেন করে। বোলপুর থানায় গিয়ে, বোলপুর থানায় কমপ্লেন করার পর বোলপুর থানা শোনে যে রুলিং পার্টির কেউ একটা করেছে, সেরকমভাবে গা দেয় না। সুতনু তখন বলে যে আমিও পারলে হাত চালাতে পারতাম, আমিও পাড়ার ছেলে, আমিও এরিয়ার ছেলে, রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যে ভদ্রলোক তার পরিচয়টা নষ্ট হয়ে যাবে যদি আমি গায়ে হাত তুলতাম, তাহলে আমার সাথে ওনার কোনো পার্থক্য থাকতো না।
বলে কমপ্লেন কিছুতেই পুলিশ নেয় না। তারপরে একটা নর্মাল এফআইআর একটা ডায়েরি কিছুতেই নেয় না, এফআইআর করতে বলে। এফআইআরটা কোনো রকম ভাবে করে সুতনু বাড়ি চলে আসে, কাউকে কিছু বলে না। বাড়িতে আসার পরেই দেখে যে বাড়ির দরজা ভাঙা, যে ঘরটায় ও থাকতো, মানে বাড়ির যে পোর্শনটা থাকতো, এবং বাড়ির লোকজন ওর দরজার সামনে দাঁড়িয়ে আছে, মেম্বাররা। ঘরের ভেতরে ঢুকে দেখছে টিভি ভেঙে দিয়ে গেছে, খাট ভেঙে দিয়ে গেছে। জানতে পারে যে রুলিং পার্টি নামে যে থানায় কমপ্লেন করেছে তার জন্য বাড়িতে এসে অত্যাচার করে গেছে। ও তখন সঙ্গে সঙ্গে আবার থানায় যায়। যাপা বলে এটা কি হলো, বললো আমরা কমপ্লেন নিতে পারবো না, কারণ এখানকার নেতার ছেলেরা করেছে, তো নেতা নিজেও এখানে ইনভলভ, আমরা করতে পারবো না। মন খারাপ করে পরের দিন সকালে কলকাতায় এসে কোর্টে যাবে এরকম একটা প্ল্যান করে, কোনো বড় উকিল ধরবে এরকম প্ল্যান করে বাড়িতে আসার জন্য স্কুটিতে ওঠে। তখন মনে পড়ে না, আগামীকাল তো অন্বেষার ডেলিভারি, কোথাও যেতে পারবো না, এসব মিটে যাক তারপর যাব। স্কুটিতে উঠতে যাবে, হঠাৎ করে কেউ একটা পেছন থেকে বিরাট জোরে পিঠে মারে, সুতরাং ছিটকে গিয়ে পড়ে যায়। এবং যারা মারে তাদের মুখে সবার এবার মাস্ক পরা অবস্থায় বলে যে পুলিশে ডায়েরি করেছিস, আরেকবার যদি থানা এরিয়াতে দেখি বা আরেকবার যদি দেখি কাউকে কিছু বলছিস, জ্যান্ত রাখবো না তোকে। সুতরাং চুপচাপ ওখান থেকে উঠে হাত পা ঝেড়ে স্কুটিতে উঠে ফিরে যায় বাড়িতে। সুতনু বাড়িতে এসে স্নান করে নেয়, গা হাত পায়ে প্রচন্ড ব্যথা হয়, পেন কিলার খেয়ে অন্বেষাকে ফোন করে। অন্বেষা ফোন ধরে না, বুঝে যায় যে অন্বেষা এতক্ষণ ঘুমিয়ে পড়েছে। সুতনুর কিছুতেই ঘুম আসছে না, খারাপ লাগা, এই যে বিনা কারণে ওর ওপর অত্যাচারিত হচ্ছে প্রতিবাদ জানানোর জন্য, এসব কথা ভাবতে ভাবতে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়ে চোখটা বন্ধ করে ঘুমের অপেক্ষায় রয়েছে। হঠাৎ করে ফোনটা আসে অন্বেষা ফোনে জানায় যে ও ভালো আছে, ঘুমোচ্ছে, কালকের দিনটা নিয়ে একটু টেনশন আছে, কিন্তু এক্সাইটেডও খুব, বাচ্চাটাকে দেখবে, ওদের জীবনের প্রথম ভালোবাসা। কিন্তু তারপর না, মানে কোনোভাবেই ইয়ে করতে পারে না, মানে ঘুমটা আসে না সুতনুর। সে রাতটা কোনোভাবে কেটে যায়। পরের দিন সকালে অন্বেষার ডেলিভারি হবে, হসপিটালে দাঁড়িয়ে আছে। প্রথম ডেলিভারি হওয়ার কথা ছিল 11টার সময়, 11টার সময় ডাক্তার আসে না, তারপর টাইম দেওয়া হয় হচ্ছে 1:30টার সময়। ডেলিভারি হওয়ার আগে যে টেস্ট রিপোর্টগুলো সব নর্মাল বেরোয়, 1:30টার সময় তো ডাক্তার আসে না। 2:45টার সময় দেখে মদ্যপ অবস্থায় একজন চলতে ভেতরে ঢুকছে। সুতনু ভেতরে ঢুকতে যায়, বাকি নার্সরা ওকে বের করে দেয়। দুপুর 3:45 সুতনুর জীবন বদলে দেয়। সুতনুর কাছে খবর আসে নার্সিংহোমের ভেতরে একজন স্টাফের মাধ্যমে যে অন্বেষার প্রাণে বেঁচে নেই। ডেলিভারি করার সময় বাচ্চাটা জন্মেছে ঠিকই, কিন্তু অন্বেষা মারা গেছে। খবরটা পাওয়ার পর সুতনু হাউহাউ করে কাঁদতে শুরু করে, পাগলের মতো দৌড়ে ভেতরে ঢুকতে যায়, ওকে বাধা দেয়, সবাইকে ছাড়িয়ে ধাক্কা মেরে ভেতরে ঢুকে গিয়ে দেখে অন্বেষা শুয়ে আছে, অন্বেষার মুখের ওপর চাদর, সাদা চাদর। মাথা ঠিক থাকে না, পাগল হয়ে যায়। বাচ্চাটাকে দেখতে যায়, দেখে বাচ্চাটাও মৃত। পাগল হয়ে যায় সুতনু, সোজা বেরিয়ে আসে। একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় ওর পরিবারের জীবন। হসপিটালের বাইরে যখন পাগলের মতো কাঁদতে কাঁদতে বেরিয়ে এসছে উন্মাদের মতো, দেখছে ওই ছেলেগুলো দাঁড়িয়ে আছে সেই নেতার গাড়িতে, যারা ওর বাড়ি ভেঙেছিল, যারা ওকে মারছিল, রাস্তায় অ্যাটাক করেছিল। তারা হা 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 করে হাসতে শুরু করে। সুতনু প্রচন্ড ভারাক্রান্ত হয়ে হাউ করে কাঁদতে কাঁদতে, আর্তনাদ করতে করতে রাস্তা পার হতে গিয়ে একটা স্কুল বাস ধাক্কা মেরে সুতনুর প্রাণ নিয়ে নেয়। এই ঘটনা ঘটেছিল, তার জন্যই এত উৎপাত। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর প্লিজ একটুখানি নোটিফিকেশন আইকনে গিয়ে অল অপশনটা ক্লিক করে দাও, তাহলে আমার যে কোনো গল্প সবার আগে আসার সঙ্গে সঙ্গে তোমার কাছে ইনফরমেশন যাবে। আর প্লিজ সাপোর্ট করো, তোমাদের জন্যই কিন্তু এটা করছি।
যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে